আমি একজন প্রবাসী, বাড়ি থেকে বিয়ের জন্য মেয়ে দেখা হয়েছে, পরিবারের সবাই রাজি। বিয়ের আগে হবু বউয়ের সঙ্গে কথা বলা কি জায়েজ হবে? নামাজ কয়েক রাকাত পড়ার পর মনে থাকে না কয় রাকাত পড়লাম, এরকম ঘটনা ঘটলে করণীয় কি? কিছুদিন আগে একটি মেডিকেল কলেজের শিক্ষিকা নবীর শানে বেয়াদবিমূলক মন্তব্য করে, আন্দোলনের পরিপ্রেক্ষিতে আবার ক্ষমাও চায়। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের ঘটনা বিস্তার লাভ করছে। কর্তৃপক্ষ নানা সময়ে প্রশ্রয় দিচ্ছেন। সাধারণ শিক্ষার্থী হিসেবে এক্ষেত্রে আমাদের করণীয় কি? আমি একজন প্রবাসী, বাড়ি থেকে বিয়ের জন্য মেয়ে দেখা হয়েছে, পরিবারের সবাই রাজি। বিয়ের আগে হবু বউয়ের সঙ্গে কথা বলা কি জায়েজ হবে? ভাই ফারুক, আপনি বিয়ের আগে হবু বউয়ের সাথে একান্ত তার সম্পর্কে ব্যক্তিগত তথ্য উপাত্তগুলো জানার জন্য কথা বলতে পারেন, অর্থাৎ যাচাইয়ের অংশ হিসেবে কথা বলতে পারেন। সেটা হতে হবে অবশ্যই শরিয়ার যে সীমানা আছে সেখানে থেকে, অর্থাৎ স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ জুড়ে দেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। আমাদের দেশে আজকাল বিয়ের আগে তথাকথিত বোঝাপড়ার নামে, এঙ্গেজমেন্টের নামে স্বামী স্ত্রী সুলভ একান্তে সময় কাটানো, একান্ত আলাপচারিতা এবং বিভিন্ন ট্যুরে যাওয়া, এরকম বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো খুবই গর্হিত ইসলামের দৃষ্টিকোণ থেকে সুস্পষ্ট হারাম, জেনা এবং এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি আপনার হবু স্ত্রীর সাথে, যার সাথে বিয়ে বিষয় পাকাপাকি হয়েছে, তার থেকে আপনি তার ব্যক্তিগত কোনো তথ্য উপাত্ত জানার চেষ্টা করতে পারেন। সেগুলোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আলাপচারিতা আপনি করতে পারেন, এর বাইরে না। অপ্রয়োজনীয় আলাপ, বোঝাপড়ার নাম দিয়ে ঘন্টায় ঘন্টা, দিনকে দিন সেটা করবার কোনো সুযোগ নেই। যদি সেটা করতে চান তাহলে সেক্ষেত্রে আগদ করে ফেলতে হবে। আগদটা করে তারপরে আপনি তার সাথে স্বামী স্ত্রী সুলভ একান্ত আলাপচারিতা করতে পারবেন। নামাজ কয়েক রাকাত পড়ার পর মনে থাকে না কয় রাকাত পড়লাম, এরকম ঘটনা ঘটলে করণীয় কি? বনসিনহা তারান্নুম, আপনার প্রশ্ন উত্তর হলো যে যদি রাকাত সংখ্যা নিয়ে আমাদের সন্দেহ হয়, কনফিউশন তৈরি হয়, তাহলে দেখতে হবে যে কোনটার দিকে আমাদের প্রবল ধারণা হয়। 3 এবং 4 নিয়ে যদি সন্দেহ হয়, তাহলে বেশিরভাগ মনে হচ্ছে 3, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাই ধরে নেব এবং শেষে সিজদা সাও দিয়ে নেব। আর যদি মনে হয় না 4 হওয়ার সম্ভাবনাই বেশি, 3-এর দিকে হালকা ঝোঁক আছে, তাহলে সেক্ষেত্রে 4 ধরে রেখে নামাজ শেষ করব এবং শেষে সিজদা সাও দিয়ে নেব। অর্থাৎ এক কথায় আমাদের মনের ধারণা প্রবল হবে যেদিকে, সেটাকে ধরে আমরা সালাত শেষ করব, শেষে সিজদা সাও দিব। আর যদি আমাদের কোনো এক দিকে ঝোঁক না হয়, বরং আমরা ঠিক মাঝে দাঁড়িয়ে থাকি, 3 বা 4 এই দুইটার কোনোটি আমি বলতে পারছি না, একইভাবে 2 বা 3 রাকাত নিয়ে সন্দেহ যখন হবে, দ্বিতীয় না তৃতীয়, সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য যে আমি যদি মাঝখানে দাঁড়িয়ে থাকি, একেবারে 2 বা 3 কোনটার দিকে আমার মন খুব বেশি না ঝোঁকে, তাহলে সেক্ষেত্রে আমরা কমটা ধরে নিয়ে সালাত শেষ করব এবং এক্ষেত্রে শেষে সিজদা সাও দিয়ে নিতে হবে। এবং এরপরে পরিষ্কার হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে। অর্থাৎ 2 এবং 3 আমি ঠিক মনে করতে পারছি না এবং কোনো একটার দিকে আমার মন যে ঝুঁকছে তাও না, 50-50 মনে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি 2 ধরে নিব। 3 এবং 4-এর মধ্যে সন্দেহ হলে 3 ধরে নিব। এটা হলো যখন কোনো একটা দিককে আমি বেছে নিতে না পারবো বা কোনো একটা দিকে আমার প্রবল ধারণা বা ঝোঁক তৈরি যদি না হয়, তাহলে সেক্ষেত্রে কমটা ধরে নিয়ে আমরা সিজদা সাও দিয়ে নামাজ পড়বো, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। এবং নামাজ যাতে মনোযোগ নষ্ট না হয়, রাকাত সংখ্যা নিয়ে ডাউট না হয়, সেজন্য মনোযোগ ধরে রাখার যে বিষয়গুলো আছে সেগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। নামাজের জন্য অন্য মনস্ক না হয়, আমরা সেদিকটা আর ব্যাপারে যত্নশীল হতে হবে। কিছুদিন আগে একটি মেডিকেল কলেজের শিক্ষিকা নবীর শানে বেয়াদবিমূলক মন্তব্য করে, আন্দোলনের পরিপ্রেক্ষিতে আবার ক্ষমাও চায়। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের ঘটনা বিস্তার লাভ করছে। কর্তৃপক্ষ নানা সময়ে প্রশ্রয় দিচ্ছেন। সাধারণ শিক্ষার্থী হিসেবে এক্ষেত্রে আমাদের করণীয় কি? সাধারণ শিক্ষার্থীদের তীব্র আন্দোলন গড়ে তোলা উচিত। ইমানের এই সমস্ত বিষয়গুলোতে আসলে কোনো কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নেই। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এদেশে কয়েকজন সংখ্যালঘু উগ্র নাস্তিক, ইসলাম বিদ্বেষী শিক্ষক বা প্রিন্সিপাল বা ভিসি বা যে হন না কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তারা যদি গণমানুষের চিন্তা বিরোধী, বিশ্বাস বিরোধী কোনো কিছু চাপিয়ে দিতে চায়, তাহলে অবশ্যই একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে আমাদের সেখানে প্রতিবাদ করতে হবে এবং জোরালো প্রতিবাদের মাধ্যমে সমস্ত অন্যায়কে থামাতে হবে। এবং এর উদ্যোগ যদি আমরা না নিই, তাহলে আজকে তারা যদি 1 কদম অগ্রসর হয়ে থাকে, কালকে 2 কদম অগ্রসর হবে, এরপরে হয়তো আরও ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি তারা আমাদেরকে করবে। এই জন্য প্রত্যেককে যার যার জায়গা থেকে এই সমস্ত অনাচারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।